কি বড়ি রবার্ট পেলে মুখিটা আসে বাচ্চা তার ওয়াট সব ছেড়ে দিল তারপরে আবার সুবোধে পরিবর্তে চতুর্থ যুদ্ধ চালু হয়ে গেছে 2024 হ্যাঁ অঙ্ক কিছু করবো না 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 শুধু বিজ্ঞান আর 1 ঘন্টাই তো আছে 1 ঘন্টা বিজ্ঞান করাতে লেগে যাবে থাকার তো কথা দেখি থাকলে করাবো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ জাড্ডো তোমাদের ওই জাড্ডোর চ্যাপ্টার হয়ে গেছে নাকি মানে জাড শর্ট কোশ্চেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার দুটো বই আছে নিয়ে আসি আগে আস্তে আস্তে হ্যাঁ আসো আসো নিচে বক্সারের যুদ্ধ চলছে বিকাশের সঙ্গে তুমি তো ফ্যান লাগিয়ে যাচ্ছ ফ্যান লাগিয়ে যাচ্ছ লাগাবার লাগিয়ে দাও ফ্যান লাগিয়ে দাও বলেই যাচ্ছ লাগাবো অনেক কিছু লাগাতে হবে কারেন্টে শেষ হবে শীতকালে লাগাবো আচ্ছা লাগিয়ে দেবো যা আরে ফ্যান লাগাবো ভুল জায়গা চলে যাচ্ছিলাম দাদা আমাদের বাড়িতে কাজ করবো যে কিভাবে হচ্ছে মিস্ত্রি আসার কথা সকাল 9টায় মানে 8টায় আসছে 12টায় আমি পড়ানো ছুটি করলাম 10:30 থেকে মিস্ত্রি হাজির এবার আমি মিস্ত্রি ঢাকাবো না আমি অন্য কাজ করব কি করে হবে এর সমস্যা বাড়িতে একটা কাজ করানো আচ্ছা তোমাদের যে ছুটি ছাড়াগুলো গেছে না এই মাসে তো সব হবে না তোমাদের হচ্ছে গরমের ছুটি পড়বে গরমের ছুটির মধ্যে ছুটি ছাড়াগুলো কমপ্লিট করবো বোতলই নেই ও আচ্ছা বোতলটা তো গেল কোথায় এটা নিচে এখানে খেয়ে নিচে রেখে আসো ছুটির সময় নেবো পাঁচে 3 ও সরি 5টা 3 সঙ্গীতা আহেলি অমৃতা নন্দিনী আসেনি নন্দিতা আসেনি কর্ণ সর্ব শুভদীপ সমর সুজয় প্রিয়াংশু শুভজিৎ রোহিত মোহন অর্পিতা মৌসুমী প্রিয়াঙ্কা সুদীপ অর্ঘ্য অনিক মিঠু ঈশান অক্ষয় আসেনি শ্রেয়া ছুটির সময় আসো নিচে নিচে সিঁড়িতে দেখলাম জল ছিটানো ছিল ছিটি ছিল কে আপনি হ্যাঁ হ্যাঁ বোতল ফুটো হয়ে গেছিল
তোমার কি, তোমার প্রয়োজন তো নেই, তোর বসতে হবে। ও ডাকছে বলে তোমাকে যেতে হবে এমন তো ব্যাপার নেই। হ্যাঁ বলো। না বিজ্ঞান আছে, বিজ্ঞান না, অঙ্ক তো হয়ে গেছে। উপপাদ্য একটা আছে, উপপাদ্য মতো ভাবতে হবে না। চলে আসো। ফোনটা কোথায় ফেলেছিলে? আমি ফেলেছি। ফেলে আসোনি? না, আধা কষ্ট কথা। বললো যে এরকম বাড়ি কি হবে, আমরা এরকম বাড়ি কি হবে, বললাম পটল ডাঙায় চলে যাবো পটল তুলতে। আর বললাম তুই একে এরকম ঢোকাবা, তুই বাড়ি চলে যাবি। ফোন করে না না আচ্ছা আইলি কে মানে কি বলতো? কে কোন মৌলের নাম? কে কোন মৌলের নাম? পটাশিয়াম। সিএ সিএ ওই যে সিএ সিএ কোন মৌলের নাম? হ্যাঁ কি? হ্যাঁ না বলো। সিএ কোন মৌলের নাম? ক্যালসিয়াম। এনএ কোন মৌলের নাম? সোডিয়াম। এমজি এফি জোরে বলো জোরে। হ্যাঁ কি? ফেরামের বাংলা কি? লোহা। পিবি মানে কি?
মানে কি বাংলায়? সীসা। সীসা। এইচ সিইউ কপার। আচ্ছা পরেরটা এমজি। ইয়ে তুমি বলো। ম্যাগনেসিয়াম। আচ্ছা সুদীপ বলে এজি। ও তো চালিয়ে না ওটা। এজি বাবা না, এই অর্ঘ বলো এজি মানে। অর্ঘ বলবে। আচ্ছা এজি মানে না, এজি মানে রূপো, আর এইউ মানে অরাম সোনা। বলছি কেন, বিষয়টা হচ্ছে এখানে যে মৌলগুলোর নাম লিখেছি তারা বিভিন্নভাবে সক্রিয়। আগের দিন আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, যদিও খুব একটা ভালো হয়নি, তোমাদের এত চিল্লামিল্লি করেছে ওই জন্য। দেখো আমরা অ্যাসিডের মধ্যে প্রথমত খেয়াল রাখবা, অ্যাসিড নিয়েছিলাম মনে আছে, সুজয় অ্যাসিড নিয়েছিল। অ্যাসিড নেওয়ার পর তার মধ্যে লোহা দিয়েছিল এফি, কেমন বিক্রিয়া হচ্ছিল? আস্তে আস্তে বিক্রিয়া হচ্ছিল। কিন্তু ওই অ্যাসিডের মধ্যে যখন অ্যালুমিনিয়াম দিল কেমন বিক্রিয়া হচ্ছিল? দ্রুত বিক্রিয়া হচ্ছিল। এবার অ্যাসিড দূরে থাক, শুধুমাত্র জলের মধ্যে সোডিয়াম দিতে কি দেখা গেল? তাড়াতাড়ি বিক্রিয়া হলো। তাহলে বুঝতে পারছি কি যত আমরা এই দিকে যাচ্ছি তত বিক্রিয়ার হার তাড়াতাড়ি বাড়ছে। জলের মধ্যে সোডিয়াম দিতেই বাস্ট করে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম দিতেই তাড়াতাড়ি জ্বলে ওঠে না, বিক্রিয়া করে। কিন্তু লোহা দিতে সেটা বিক্রিয়া করে না। কিন্তু আমরা সারা দিন ধরে, বিশেষ করে মেয়েরা, এজি আর এইউ সোনার উপর জিনিসপত্র গায়ে পড়েছে, আমাদের শরীর দিয়েও বিভিন্ন ধরনের অ্যাসিড নিঃসৃত হয়, মানে খুবই পাতলা পরিমাণ, অল্প পরিমাণে, তাই না? সারাদিন ভিজে থাকে, তাহলে জলের সঙ্গে বা হালকা অ্যাসিডের সঙ্গে কি এজি আর এইউ বিক্রিয়া করে? করে না। এমনকি এজি আর এইউ মানে রূপো আর সোনা এমনই দুটো মৌল যারা প্রকৃতিতেও কারোর সঙ্গে বিক্রিয়া করে না, প্রকৃতিতেও কারোর সঙ্গে বিক্রিয়া, ফলে এগুলোকে সরাসরি পাওয়া যায়, মানে একদম যে ধাতু হয় সে ধাতুর রূপেই পাওয়া যায়। লোহাকে কি আকারে পাওয়া যায়? আকরিক হিসাবে। লোহাকে কি আকারে পাওয়া যায়? তামাকে আকরিক হিসাবে, কারণ এরা বিক্রিয়া করে, কিন্তু রূপো সোনা কিন্তু বিক্রিয়া করে না। তাহলে রূপোর খনি, দেখো সোনার রূপোর খনি আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ভারতেরও রূপোর খনি, সোনার খনি, মানে কয়লার মতো বড় বড় চাঙড় বেরোয় না, মাটির মধ্যে ছোট ছোট কণা কণা আকারে থাকে, ধুয়ে ধুয়ে বার করতে হয়। যাই হোক, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এদিক থেকে এদিকে একটা অ্যারো দিই, তাহলে দেখা যাচ্ছে কি বাঁ দিকের মৌলগুলো বেশি সক্রিয়, ডান দিকের মৌলগুলো একদম কম সক্রিয়। একটা জিনিস খেয়াল করে দেখো, যে ধাতু বা যে মৌল সব থেকে কম সক্রিয় সেটা হচ্ছে কি সোনা, তার থেকে কম কি রূপো। এই জন্য রূপোর দাম কম, সোনার দাম বেশি। কি হয়েছে? ও আচ্ছা, এটা এমজি নোট, এইচজি হতো, এটা হচ্ছে এইচজি। হাইড্রোঞ্জিয়াম মানে এইচজি মানে পারদ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে আমরা একটা শ্রেণী তৈরি করেছি, এই শ্রেণীটাকে বলা হবে কি সক্রিয়তার শ্রেণী, মৌলের সক্রিয়তার শ্রেণী। এখানে বাঁদিকে যে মৌলগুলো আছে সেগুলো বেশি সক্রিয়, ডান দিকের মৌলগুলো যথেষ্ট কম সক্রিয়, ঠিক আছে। হ্যাঁ বলো। কি হয়েছে বলো। আচ্ছা তাহলে সব এই শ্রেণী অনুসারে সব থেকে বেশি সক্রিয় কোন মৌল, আর সব থেকে কম সক্রিয় সোনা, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধাতু আর অধাতুর কতগুলো পার্থক্য আমি আগের দিন পড়িয়েছিলাম, কিন্তু পড়া দিইনি, কি জানি কেন দিইনি। যাই হোক, ভাই বললে না পার্থক্যটা দেবো না, কেন বলবো তাই না? ও আচ্ছা, মানব জীবনে ও পরিবেশে ধাতু ও অধাতুর ব্যবহার। আচ্ছা আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীর বয়স কত বলো তো তাও? 460 কোটি। তোমাদের বইতে 450 কোটি আছে, আর আমাদের মাদ্রাসার পরীক্ষাতে 4.6 মিলিয়ন এসেছিল।
মাদ্রাসার পরীক্ষা দিতে গিয়ে যে এক্সপিরিয়েন্স, আমার ঘরের মধ্যে দিয়েছি এই বাচ্চা ছোট কচি বসে আছে স্যারের সামনে, আমার আশেপাশে কারো বাবা এসছে, কারোর মা এসছে, কারো কাকা এসছে, আরে কোথায় আমি ভুল স্কুলে চলে এলাম না, ভুল পরীক্ষা দিয়েছি। কে বলছে আমার 35 বছর বয়স, কে বলছে 40। হ্যাঁ আমি দেখলাম আমি বুড়ো সব থেকে। দিয়ে স্যার বলছে কি রে, আমার সামনে যে স্যার ছিল, স্যারই অবাক হয়ে গেছে, বলছি আমার থেকে বয়স বেশি এদের মনে হচ্ছে। তারপরে কোশ্চেন দিয়েছে, এত সহজ সহজ করছে পৃথিবীর বয়স কত, আমার পাশের জন্য খোঁচা মারছে, ভাই কত হবে বল। আমি বললাম কাকা দেখো তোমাকে বলে দিলে আমিই চাকরি পাবো না, তুমি পেয়ে গেলে কি হবে, বলছে বলে দে না, চাকরি আমরা কেউই পাবো না। বললাম বাহ, খুব ভালো বলেছো। হ্যাঁ হ্যাঁ, না এটা বলে দিনি, একটা কঠিন প্রশ্ন বলে দিয়েছিলাম, এটা এটা হল কালেকশন করে ওরা জোগাড় করে ফেলেছিল। কি পরীক্ষা! বলছে কাকুদের মধ্যে পরীক্ষা দিতে এসেছি। না না পাস করবো না, আরে আমি পরীক্ষা দিতে এমনিই গেছিলাম, ফর্ম ফিল আপটা করা হয়ে গেছিল ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, কেন গো? এই বাবা অনেক মাস্টার মশাই আছে। আচ্ছা ওটা কোনো বড় বিষয় না, যাই হোক তাহলে আবার আমি এমনিই গেছিলাম, আসলে ফর্ম ফিল আপ করা ছিল তো ওই জন্য গেছিলাম, 500 টাকা খরচ করেছি পরীক্ষা দেবো না। আরে ঘটনাটা হয়েছে, ফর্মটা যখন ফিল আপ করি তার কয়েকদিনের মধ্যে আমার বিএডটা শুরু হতো, বিএড 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 এর কোচিং দিয়ে হলো কি বিএড এ কেস হয়ে গেল, তার জন্য 500 টাকা জলে যাবে, অ্যাডমিট যখন এসে যাই পরীক্ষাটা দিয়ে আসি, সঙ্গে আমার 2-4টে বন্ধু গেল দিকনগর থেকে, দিয়ে চলে এলাম, দিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। পড়লে কি করবো, আমার দোষ? হ্যাঁ 3টে, হ্যাঁ 3টে ব্যাচ। কেন 4টে গেল? না না কামাই, আমার কামাই 4টে হয়েছে, তোমাদের ব্যাচ। আচ্ছা এগুলো সব ইয়েতে পড়াবো গরমের ছুটিতে। যাই হোক তাহলে আজ থেকে কত কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়? প্রায় 450 কোটি, প্রায় বলতে হবে 450। আচ্ছা পয়েন্টটা হচ্ছে তার মধ্যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় 350 কোটি বছর আগে, তাই না? তাহলে পৃথিবী এই যে বইতে আছে, প্রশ্ন হচ্ছে এগুলো পড়ার কারণটা কি? ব্যাপার হচ্ছে পৃথিবী নিজেই কতগুলো মৌল দিয়ে তৈরি। পৃথিবী প্রথমে কি ছিল? গ্যাসীয় পিণ্ড, তাহলে গ্যাস মানে কোনো না কোনো মৌলের অণু, মানে সব রকম গ্যাসই ছিল। তো সেই গ্যাসগুলো আস্তে 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 ঠান্ডা হতে 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 জমাট বাঁধতে 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 মাটি তৈরি হলো, জল তৈরি হলো, অনেক কিছু তৈরি হয়েছে। তার মানে কি পৃথিবীতে পৃথিবীতে প্রথম দিকে সব কেমন অবস্থায় ছিল? পরমাণু এবং অণু অবস্থায় ছিল। পরবর্তীতে যৌগ তৈরি হলো, যৌগ থেকে জটিলতর যৌগ তৈরি হলো, তাই না? এখন মনে করো প্রাণ সৃষ্টি করতে হবে, প্রাণ। তাহলে প্রাণ সৃষ্টি করার জন্য বেশি কিছু দরকার নেই, দুটো জিনিসের দরকার। সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে জল, না চিনি, সি। আচ্ছা কার মনে আছে চিনির সংকেত? চিনি C12H6, না 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 C6H12O6, একটা হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যেটা সবাই জানে, একটা সারের নাম এনপিকে, সুফলা বলা হয় এনপিকে, তাই না? তাই পৃথিবীতে প্রাণের সৃষ্টির জন্য সবার প্রথমে যে জিনিসগুলো দরকার ছিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, কে মানে পটাশিয়াম, হয়ে গেছে। তাহলে মূলত এই জিনিসগুলো দরকার ছিল, হয়ে গেল। তাহলে এখন পৃথিবীর প্রাথমিক দিকে যা পরিস্থিতি ছিল সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এই জিনিসগুলো থাকায় ছোট 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 প্রথমে জীব তৈরি হয়, যেগুলোকে প্রোটোসেল বলে, পরবর্তীতে ডিটেলসে পড়বো আমরা। তাহলে সেগুলো থেকেই আস্তে 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 উদ্ভিদ হয়, প্রাণী হয়, ব্যাকটেরিয়া হয়, সব আস্তে আস্তে হয়। তাহলে এখন এক্ষেত্রে জীবনের শুরুর থেকে, প্রথম দিক থেকেই আমাদের বিভিন্ন মৌলের প্রয়োজন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এখনকার দিনে আমরা কোন কোন মৌল ব্যবহার করি বা কোন কোন যৌগ ব্যবহার করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যদি আহেলি পারি। তাহলে আহেলি, না এগুলো এমনি, এগুলো মুখস্থ করার জিনিস। আহেলি বলো খাদ্য লবণের সংকেত কি? যে লবণ আমরা টেস্টি বলে খেয়ে নিই, টাটা সল্ট।
আচ্ছা আপনি বলেন। NaCl, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা এবার একটা জিনিস দেখো, মজা দেখো, এখানে Na আর Cl। Na মানে কি? সোডিয়াম আগের দিন দেখিয়েছিলাম। সোডিয়াম কি ধাতু না অধাতু? সোডিয়াম ধাতু, কেটে কুটে দেখালাম, চকচকে কারেন্ট চলে গেল ওর ভেতর দিয়ে। সোডিয়াম মানে ধাতু। কিন্তু আচ্ছা, কিন্তু ক্লোরিন কি? অধাতু। তার মানে ধাতু আর অধাতু মিলে যৌগ তৈরি হয়েছিল। ঠিক আছে, পরেরটা কে ও এইচ। কে মানে ধাতু না অধাতু? পটাশিয়াম ধাতু? ও না না অধাতু। না না, বলো বলো, না না ধাতু, না না অধাতু, বলে না, বলে নাও। হ্যাঁ বলো। হুম। ও আচ্ছা, কি পটাশিয়াম ধাতু? মা ওরে আমি চার্ট দিলাম এখানে ধাতুর, তুমি আবার কি ভাবছো? পটাশিয়াম ধাতু। আচ্ছা পরেরটা পিবি। প্লাম্বাম মানে সীসা, ধাতু না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের শিক্ষক বই থেকে কতগুলো যৌগের সংকেত আর নাম দেবো, সেগুলো একটু মুখস্থ করবো। আচ্ছা এবার আজকের দিনে আমাদের যে সকল পদার্থের সব থেকে বেশি প্রয়োজন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সবার প্রথমে বাড়িঘর বানাতে হবে, তাহলে কি কি লাগবে আপনি বলেন? ইট আর সিমেন্ট আর বালি। তাহলে বলতো ইট কি দিয়ে তৈরি, মাটি কি দিয়ে তৈরি? মাটি কি দিয়ে তৈরি? এই যে নক্ষেও না, মাটি কি দিয়ে তৈরি? আচ্ছা কে পারবে মাটি কি দিয়ে তৈরি বলো? খনিজ মৌল দিয়ে তৈরি। আচ্ছা মাটি খনির ভেতরে থাকে, বাহ। আচ্ছা খনিজ মৌল বলা যাবে। শিলা কি দিয়ে তৈরি? বিভিন্ন মৌল না যৌগ? ওই হলো। আচ্ছা হ্যাঁ বলো, কি বলো? আর তুমি মৌলগুলো নামই বলবা, বলো। এই আস্তে আস্তে আস্তে, আরে আমি ওটা জিজ্ঞাসা করিনি তো, আমি বলছি যে এই যে, হ্যাঁ হ্যাঁ তুমি বলবা, বলবো না? বলো। না না না, ব্যাপারটা হচ্ছে মাটি, এই শোনো শোনো, মাটি এবং সিমেন্ট বেশি কিছু আচ্ছা এখানে বলেছে ধাতু অধাতু অনেক কিছু দিয়েছে। মাটি, ইট, ঠিক আছে। বইয়ের বইয়ের পেজ নেই, কোনো বইয়ে নেই এগুলো। বিষয়টা হচ্ছে যে প্রথমত সিলিকা, বালির কণা, যে কোনো পাথর কি দিয়ে তৈরি? সিলিকা দিয়ে তৈরি হয়। সিলিকা, এর সঙ্গে লোহা মিশে থাকে, অনেক সময় অ্যালুমিনিয়াম মিশে থাকে, এগুলো দিয়ে তৈরি হয়। আচ্ছা এই জন্য ইট আর সিমেন্ট সাধারণত তৈরি হয় অ্যালুমিনিয়াম, সিলিকন, লোহা, অক্সিজেন দিয়ে, ঠিক আছে। হ্যাঁ সিলিকা বলে। আচ্ছা পরে যে কলি চুন, চুন কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম আর অক্সিজেন দিয়ে তৈরি, ক্যালসিয়াম আর অক্সিজেন দিয়ে তৈরি। আচ্ছা পরেটা চলে আসি স্টেনলেস স্টিল। হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, কার্বন। আচ্ছা স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম লোহার মধ্যে ক্রোমিয়াম মেশানো হয়। স্টেনলেস স্টিলে লোহার মধ্যে ক্রোমিয়াম মেশানো হয়। আচ্ছা পরেরটায় চলে আসি প্লাস্টিক। প্লাস্টিক কি দিয়ে তৈরি? প্লাস্টিক, হ্যাঁ পিভিসি। আচ্ছা পিভিসি আর প্লাস্টিক, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা ক্লোরাইড মানে ক্লোরিন, ক্লোরাইড মানে ক্লোরিন আছে। আচ্ছা এছাড়া দেখো যে কোনো যে জিনিসগুলোকে আমরা সাধারণত পুড়াতে পারি, যে কোনো পদার্থ মনে করবো, আর যেগুলোতে কালো ধোঁয়া বেরোয়,
প্লাস্টিক পরে কালো ধোঁয়া বেরোয়, তার মানে ওর মধ্যে কার্বন ছিল। হ্যাঁ হ্যাঁ থাকে। আচ্ছা কার্বন হাইড্রো প্লাস্টিকই তো হলো। প্লাস্টিক সাধারণত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, পিভিসি, ক্লোরিন দিয়ে তৈরি হয়। রবারের মধ্যেও কালো এই কার্বন আছে। আচ্ছা পরেরটা ছুটি ম্যাক্সিমাম জিনিসে। আচ্ছা পরে শুনছি। আচ্ছা মোহন বলতো গয়না কোন কোন ধাতুতে তৈরি করা হয়? আচ্ছা আচ্ছা যাকে ধরবো সে বলবা। মোহন বলো। শুনতে পেলাম না, এটা চিল্লাচ্ছে না, বলো। তাও শুনতে পেলাম না, একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ সোনার উপর, ঠিক আছে। কি গো? প্লাটিনাম হবে। আচ্ছা পরে চলে আসি রাসায়নিক সার। আচ্ছা রাসায়নিক সার কি দিয়ে তৈরি হবে মিঠু? পারবো না। পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম। আচ্ছা শোনো না, এরকম ভাবে চিল্লিয়ে লাভ নেই, যার কোশ্চেন তাকে বলতে দাও। বলো 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 সুন্দর। এ দেখো। আচ্ছা সার বলে শোনো, উদ্ভিদের সার, উদ্ভিদের সাধারণত মেইনলি তিনটে জিনিসের প্রয়োজন হয়। সেটা হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। উদ্ভিদের সাধারণত এই তিনটে জিনিসেরই প্রয়োজন হয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আচ্ছা পরেরটা দাঁত মাজার পেস্ট, দাঁত মাজার পেস্ট। আচ্ছা কলগেট, তো কলগেট তো কোম্পানির নাম, ওটা আসলে দাঁত মাজার পেস্ট। যাই হোক, তাহলে দাঁত মাজার পেস্টে কোন কোন মৌল থাকতে পারে? এই চিলিও না বলো। মাজন যেটা হয় দাঁত মাজার মাজন, সেটাতে কি কি দেওয়া থাকতে পারে বলো? ক্যালসিয়াম। আচ্ছা পরেরটা চলে আসি, ফটোগ্রাফিক ফিল্ম। আচ্ছা ফটোগ্রাফি ফিল্ম মানে হচ্ছে আগেকার দিনে মানে ফটোগ্রাফি ফিল্মের মধ্যে সীসা দেওয়া থাকে, সীসা প্লাস্টিকের হতো, কালো কালো না, ওটা হতো কি মানে মনে করো যার ছবি তোলা হচ্ছে, ঠিক আছে, না 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 ওটা ওই গল্প করছে দেখো কত সুন্দর। শুভজি তুমি এখানে চলে আসো, ওকে ওখানে পাঠিয়ে দিই, যাও গল্প কর। আচ্ছা ফটোগ্রাফি ফিল্মের মধ্যে সীসা মেশানো থাকে, কি দেওয়া থাকে? সীসা, লেড দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা পয়েন্টে চলে আসি, চেয়ার। হ্যাঁ লেড দেওয়ার কারণ হচ্ছে কি, লেড না বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেলে। ও কিছু বলিনি আমি, আমার মনে নেই। আচ্ছা চেয়ার টেবিলের কাঠ। আচ্ছা চেয়ার টেবিলের কাঠ, তাহলে অর্পিতা কাঠ কি দিয়ে তৈরি? সেলুলোজ। সেলুলোজ কি দিয়ে তৈরি? চিনি, শর্করা। সেলুলোজ কি দিয়ে তৈরি? চিনি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। মানে পৃথিবীতে যত রাজ্যের গাছ দেখতে পাও সব চিনি দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হ্যাঁ গ্লুকোজ চিনি। ব্যাপারটা হচ্ছে এই যে এত চিল্লামিল্লি করলে হবে না। বিষয়টা হচ্ছে যে চিনি এক ধরনের হয় না, গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, অ্যারাগবিনোজ, অনেক কিছু, অনেক ধরনের চিনি আছে। সেলুলোজ, ওই যে আরেকজন, না না আমি গ্লুকোজের বিভিন্ন কি সব রকমের চিনি না, একমাত্র গ্লুকোজই আমাদের শরীরে ভালোভাবে, মানে গ্লুকোজ যদি হজম করতে হয় না, গ্লুকোজ তো আমাদের শরীরে গেলে সরাসরি কাজ করে ফেলে। আচ্ছা চলে আসি হচ্ছে দেশলাই কাঠির বারুদ। দেশলাই কাঠির বারুদ, আচ্ছা কার্বন থাকে। আচ্ছা লাল কালারের হয় না, ওটা ওটা কিসের জন্য বলো তো? ফসফরাস। কিসের জন্য? না সবুজ আর কি, ওরা কালার মেশানো হয়। আচ্ছা তাহলে কাঠির মধ্যে কি কি থাকবে বললাম? ফসফরাস, কার্বন, কে অক্সিজেন কি হবে সে বলুক। আচ্ছা পরেরটা উদ্ভিদ আর প্রাণীজ খাদ্য।
উদ্ভিদ আর প্রাণীজ খাদ্য। দেখো উদ্ভিদকে যদি আমি খাই তাহলে উদ্ভিদের দেহের মধ্যে সাধারণত কি থাকে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। হয়ে গেল, খেয়ে নিলাম। পরে এবার আচ্ছা সঙ্গে থাকে কি, উদ্ভিদে বেড়ে ওঠার জন্য লাগে এনপিকে সার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এবার এইগুলো তো সাধারণত থাকবে। এর সঙ্গে যে উদ্ভিদ বিভিন্ন খনিজ মৌল গ্রহণ করে, যেমন পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তার মানে কি উদ্ভিজ খাবার খেলে আয়রন পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে খেলাম। আচ্ছা কচুর শাক ওজন হলো, কচু সাদা কালারের হয় না, মাটির তলে থাকে, ওর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যে কোনো শাকে, পাতা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ঠিক আছে, মানে মোটামুটি উদ্ভিদের মধ্যে সব রকমের খনিজ মৌল পাওয়া যায়। আচ্ছা এবার ওষুধে চলে আসি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার শোনো, ওষুধে আসি। ওষুধের মধ্যে হচ্ছে আমাদের জানা মোটামুটি সব রকম পদার্থই থাকে। সব এবার শুরু করতে, সালফার, কার্বন, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সব থাকে। ঠিক আছে, সব থাকে না এমন কিছু নেই, সব থাকে। আচ্ছা বলে গেল। সাপের বিষ থেকে কিছুই হয় না। তবে সাপের বিষ থেকে কিছু হোক না হোক, আগে থেকে অনেকদিন ধরে ক্যান্সারের ওষুধ বার করার জন্য রিসার্চ চলছিল। তাহলে একটা সুখবর পাওয়া গেছে, হচ্ছে 100 টাকায় ক্যান্সারের ট্যাবলেট ভারতবর্ষে বিতরণ করা হবে। ক্যান্সার হওয়ার না, ক্যান্সার সারার। হ্যাঁ টাটা। হ্যাঁ ক্যান্সার মেইনলি কি বলতো, ক্যান্সার আসলে বিশেষ কোনো রোগ না, ক্যান্সার হচ্ছে অন্য কোনো রোগের কারণ। কিসে? হ্যাঁ ক্যান্সার মানে কি বলতো, যে কোষগুলো হয়, কোষগুলোর আকার পাল্টে যায়, তাই ক্যান্সার হয়। আচ্ছা কেন গো? না আমি ওর দিকে তাকাচ্ছি। গরম লাগছে, লাগুক। আচ্ছা আমি কতগুলো মৌলের নাম বলবো, এই হয়ে গেছে। আচ্ছা মৌলের নাম বলবো। মৌলগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে। যেমন হচ্ছে, যদি মনে থাকে, আচ্ছা ক্লাস 7 পড়াশোনা তো প্রিয়াংশু করেছে না, করুনি? আমাদের শরীরে জলের ভারসাম্য কোন কোন মৌল বজায় রাখে? জলের ভারসাম্য, উঠে দাঁড়াও, দাঁত বার করার কিছু নেই, তাহলে বকবো না। বলো, তুমি বলো। আর পটাশিয়াম। সোডিয়াম আর পটাশিয়াম আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষা। ব্যাপারটা যে লবণ খাই না আমরা, লবণ খাই, তো লবণ হচ্ছে রক্তের, শরীরের মধ্যে ভেঙে যায়, দিয়ে রক্তের মধ্যে অবস্থান করে, ওই সেইভাবে ও রক্তে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, আর রক্ত কলা কোষে, হ্যাঁ রক্ত জল হয় না দেও। আচ্ছা পরেরটা চলে আসি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা। হৃৎপিণ্ডের কাজ কি মোহন? হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চালনে সহায়তা করা, পাম্প করা, তাই না? তাহলে হৃৎপিণ্ড যে সংকুচিত প্রসারিত হয়, এর জন্য কতগুলো মৌল দায়ী, সেটা কি কি? আচ্ছা বেসিক জিনিস মনে রাখবা, পেশি, যে কোনো পেশি সংকোচন প্রসারণের জন্য ক্যালসিয়াম মৌলের উপরে নির্ভরশীল, বা ক্যালসিয়াম আয়নের উপর নির্ভরশীল, Ca+। তাহলে বিষয়টা যে হৃৎপিণ্ড তো নিজে একটা পেশি, তাহলে পেশি সংকোচন প্রসারণ কোন মৌলের দ্বারা হয়, বা কোন আয়নের দ্বারা হয়? ক্যালসিয়াম আয়নের দ্বারা। তাহলে হৃৎপিণ্ডের জন্য ক্যালসিয়াম আয়ন লাগবে কি লাগবে না? লাগবে। 2 নাম্বার হচ্ছে পটাশিয়াম। 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন হৃৎপিণ্ডের সংকোচন বা প্রসারণ বা হৃৎপিণ্ডের সক্রিয়তা বজায় রাখতে সহায়তা করে। পরে চলে আসি অম্ল ক্ষারের ভারসাম্য। অম্ল ক্ষার মানে অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য শরীরের মধ্যে কে রক্ষা করবে? উত্তর হচ্ছে পটাশিয়াম। অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে পটাশিয়াম আয়ন। আচ্ছা দাঁত ও হাড়ের গঠন, এই দেখো দাঁত ও হাড়, শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম হবে, ফসফরাস হবে, ফসফরাস হবে। দাঁত ও হাড়ের গঠন কে কে ঠিক রাখবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। ঠিক আছে, পরে চলেছে উৎসেচকের কার্যকারিতা। উৎসেচক, উৎসেচক মানে হচ্ছে আমাদের শরীরে, ধরো আমরা মাংস খেলাম,
মাংস খেলাম তো পেটের মধ্যে গিয়েও শর্করাই হয়, চিনি হয়ে যায়। ধরো আমরা ভাত খেলাম, ভাত তো নিজেই চিনি, তা চিনি হয়ে গেল। ধরো আমরা সরাসরি চিনি খেলাম, তাহলে কোনো রকম মানে কোনো এক্সট্রা কোনো উৎসেচকের প্রয়োজন পড়লো না, সে সরাসরি চিনি হয়ে গেল। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা যা কিছু খাই শরীরের মধ্যে কি তৈরি হবে, চিনি তৈরি হয়। আবার শরীরের মধ্যে যে মেদ, মেদ মানে লিপিড, যেটার মধ্যে ভুঁড়ি তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে প্রোটিন, সেইগুলো যখন ভেঙে শরীরে শক্তি প্রয়োজন হয়, শক্তি কি থেকে পাই, আবার চিনি থেকেই পাই। তো ওগুলো ভেঙে আবার কি তৈরি হয়, চিনি মানে গ্লুকোজ তৈরি হয়। প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাগুলো, এই রূপান্তরগুলো কে করে, রূপান্তরগুলো বিভিন্ন উৎসেচক এবং হরমোনের দ্বারাই ঘটে, বিভিন্ন উৎসেচক আর হরমোনের দ্বারাই ঘটে। যেমন যদি বলি, খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করে অ্যামাইলেজ আর লাইপেজ উৎসেচক। কি বলছে, খাদ্যনালীতে শর্করা এবং লিপিড এদের পরিপাক কে করে, অ্যামাইলেজ আর লাইপেজ উৎসেচক, এগুলো উৎসেচকের নাম। নেক্সট ক্লাসে ডিটেলসে আছে, ভয়ানক ডিটেলসে, ঠিক আছে। আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে, আচ্ছা আরো কতগুলো উৎসেচক, যেমন ক্যাটালেজ আছে, একটা উৎসেচকের নাম কি, ক্যাটালেজ। বলছে যে এই ক্যাটালেজ উৎসেচক কোন মৌল যার নাম হচ্ছে এফি মানে লোহা ছাড়া কার্যকর হয় না। শরীরে যদি কারো শরীরে লোহার পরিমাণ কমে যায়, তাহলে লাইপেজ কাজ করবে, এই ক্যাটালেজ কাজ করবে না। আচ্ছা আবার হচ্ছে অক্সিডেজের একটা উৎসেচকের নাম কি, অক্সিডেজ, অক্সিডেজ। আচ্ছা অক্সিডেজের কার্যকারিতা আবার লোহা এবং কপার ছাড়া হয় না। তাহলে এখন যদি শরীরে তামার পরিমাণ আর লোহার পরিমাণ কমে যায়, যার জন্য আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে, তাহলে উৎসেচকগুলো সঠিকভাবে কাজ করবে না। ব্যাপারটা হচ্ছে শরীরের মধ্যে না ওরা জীব না, ওরা রাসায়নিক পদার্থ, কেমিক্যাল, কেমিক্যাল অটোমেটিক্যালি রিয়াকশন করে। যেমন মনে করো ওই আমাদের বোতলের মধ্যে দেখেছিলাম যে সুজয় যখন অ্যাসিড ডাললো, অ্যাসিডের পরে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা দিল, তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল শেষ হয়ে যাওয়ার পরে বিক্রিয়া কি হচ্ছিল না, তাহলে অটোমেটিক্যালি রাসায়নিক বিক্রিয়া হবে না, তাহলে শরীরের ভেতরে কাজকর্ম সঠিকভাবে চলবে না। বলে গেল বিক্রিয়া করছিল, অবশ্যই ক্ষয়ে যাচ্ছিল। ঠিক আছে, পরে চলেছে রক্ত জমাট বাঁধা। মনে করো কোনো জায়গা কেটে গেল শরীরের, হ্যাঁ বলো, না সে তো রক্ত কোন, হ্যাঁ বলো, হ্যাঁ উত্তর ক্যালসিয়াম হবে। ব্যাপারটা হচ্ছে যদি কোনো জায়গা আমাদের শরীরে কেটে যায়, ব্যাপারটা এরকম হয় জিনিসটা, মনে করো আমাদের শরীরের কোনো একটা জায়গায় কেটে গেল, তো লম্বা করে মনে করো কেটে গেছে, তাহলে এখান থেকে রক্ত বেরোবে, মানে কোন একটা কেটে যাওয়া অংশ, কোন একটা কেটে যাওয়া, তা কাটে কেমন, এত বড় গর্ত করে দেবো। হ্যাঁ তাহলে যদি কোনো জায়গায় কেটে যায়, তাই তো, হ্যাঁ এটা যদি, হ্যাঁ তোমরা যদি চাও এটাকে বাঁকিয়ে দেওয়া যেতে পারে, হয়তো বেঁকে গেল, একটু বেঁকে কাটলে, এই তো, এর বেশি তো কিছু হচ্ছে না। ক্রস, ও আচ্ছা, হ্যাঁ তাহলে ওরম ভাবে কোথায় কাটে, ক্রস করে কোথায় কাটে। আচ্ছা আরে দরকার নেই, দরকার নেই, দরকার নেই। মনে করো কোনো জায়গায় হ্যাঁ কেটে গেছে, অনেক কেটে গেছে, হ্যাঁ বড় বেশি করে কেটেছে, এরম দেখি দেখি দেখি, তোমার হাতে অনেক দাগ আছে, দেখি দেখি, আসো আঁকো 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 আসো। ও মানে এটা কেটে যাওয়ার দাগ, ও আচ্ছা তাহলে ওটা, আচ্ছা ওটা কি বলতো, তুমি যেটা বলছো ওটা হচ্ছে জুড়ে যাওয়ার পরে, আমি বলতে চাইছি কেটে গেলে একটুখানি ফাঁকা হয়ে যায় না, আমি সেটা বলছি। এরকমই হয়। এবার শোনো, যদি কেটে যায় তাহলে কি এইখানে যে অংশটা ফাঁকা হয়ে গেল সেখান থেকে কি বেরোবে, রক্ত বেরোবে, বেরোবে। রক্তের মাধ্যমে কি বেরোয়, রক্ত লাল কালারে কেন হয়, মানে ওই রক্তের মধ্যে যত উপাদান আছে সবকিছু বেরোবে, তাই না। এখন ওর মধ্যে একটা উপাদান থাকে যেটা রক্ত তঞ্চনে সহায়তা করে, তার নাম
রক্ত তঞ্চনে রক্তের কোন কণিকা সহায়তা করে? শ্বেত রক্তকণিকা না অনুচক্রিকা? অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা তো ব্যাকটেরিয়াদের মারতে সাহায্য করে। অনুচক্রিকা। আচ্ছা, অনুচক্রিকার আরেকটা নাম হচ্ছে প্লেটলেট। কি বলা হয়? প্লেটলেট। প্লেট। আচ্ছা, চায়ের ছাঁকনিতে চা ছেঁকেছো? ওই মনে করো চায়ের ওই কণাগুলো হচ্ছে অনুচক্রিকার মতো হয়। না, ওটা ফুসফুস ফুসফুস অন্যভাবে করে। তাহলে যাই হোক, তাহলে চায়ের ছেঁকনিতে চায়ের ছোট ছোট কণা আটকে যায় না? তাহলে চায়ের ওই দানাগুলো যদি অনুচক্রিকা হয়, তার মানে কি অনুচক্রিয়াকে আটকানোর জন্য দরকার হচ্ছে ছাঁকনি। কি দরকার? ছাঁকনি। এবার ছাঁকনিটা তৈরি ফার্স্টে করতে হয়, ঠিক আছে? সেখানে ফাইব্রিনোজেন তন্তু কাজ করে। কি করে? থ্রম্বিন, প্রথম্বিন, অনেক কিছু আছে, পরবর্তীতে তঞ্চনে সহায়তা করা পড়বা। তাহলে সেগুলো কি করে? এর মধ্যে তৈরি করে নেট তৈরি করে। কি তৈরি করে? নেট। একদম সরু 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 সরু, একদম এরা না, কেটে গেলে তুই মাইক্রোস্কোপ দিয়ে দেখা যেতে পারে তঞ্চনের সময়। তাই ব্যাপারটা হচ্ছে এই যে অংশটা এবার এর মধ্যে দিয়ে অনুচক্রিয়া পেছন দিয়ে এসে কি করে দেয়? আটকে দেয়। চা ছাকার পরে কি হয়ে যায়? যে চায়ের যে অংশগুলো আটকে যায় না, তো অনুচক্রিয়াগুলো এখানে কি হয়ে যায়? আটকে যায়। বেরোতে পারে একটা অংশ, সেটা হচ্ছে প্লাজমা। সেটা হচ্ছে প্লাজমা। দেখবা যে কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়ার পর উপর দিয়ে হালকা হালকা জলীয় অংশ, হালকা হলুদ কালারের জলীয় অংশ বেরিয়ে আসছে, জল জল বেরোচ্ছে, ওটা হচ্ছে প্লাজমা। ওটা কি? প্লাজমা। আর এখানে দেখবা যে এর পেছন দিকে বা ওখানে দেখবা কালো কালো হয়ে যায় বা লাল লাল জমাট বেঁধে, রক্ত জমাট বেঁধে যায় না? রক্ত জমাট বাঁধার কারণ হচ্ছে প্রথমত প্লেটলেট গুলো মানে অনুচক্রিয়া গুলো এসে আটকে যায়। আটকে যাওয়ার পরে ওর পেছনে যত রাজ্যের মাইটোকন্ড্রিয়া না লাল লাল লোহিত রক্তকণিকা এসে এটে যায়। হয়ে গেল। আচ্ছা, এটে যাওয়ার পরে তাহলে এখানে জমাট বেঁধে গেলো, পেছন দিয়ে রক্ত আসতে পারলো না। তাহলে এই যে ঘটনা, এই যে জাল যেটা তৈরি হচ্ছে, এটা সক্রিয় হয় ক্যালসিয়াম আয়নের দ্বারা। এটা সক্রিয় হয় ক্যালসিয়াম আয়নের দ্বারা। তোমাদের মাথার মধ্যে কখন কি ঘুরে বোঝা খুব মুশকিল, তাই না? ছবি নিয়ে এত আলোচনা। আচ্ছা, পরে চলে আসি। হ্যাঁ গো, তুমি না অর্ধেক কথা বলবা না, বললে পুরো বলবা, নাহলে বলবা না। এই যে তুমি একটা পরে দেবা, স্কেলটা ব্যাগে ঢোকাও। আচ্ছা, যাদের যাদের হাতে স্কেল আছে, স্কেল গুলো ব্যাগে ঢোকাও। ঢোকাও, এই ব্যাগে ঢোকাও স্কেল। আচ্ছা, পরেটা চলে আসি। পেশি সংকোচন, স্নায়ু স্পন্দন পরিবহন। পেশি সংকোচন। আচ্ছা, পেশি সংকোচনের উদাহরণ কে দেখাতে পারবে? আরো তো অনেক কিছু আছে, তুমি ওটাই দেখাবো, বুঝো? আচ্ছা, তাহলে সে বাচ্চারা করে টাটা দিতে পারে না, দু হাত দিয়ে এমন এমন করে। আচ্ছা, তাহলে পেশি সংকোচন কিসের মাধ্যমে হয় একটু আগে বলে দিয়েছি, ক্যালসিয়াম। আচ্ছা, পরেরটা চলেছে শুধুমাত্র ক্যালসিয়াম না, ক্যালসিয়াম ছাড়া আরো বিভিন্ন ধাতব আয়ন কাজে লাগে। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম কিসে সাহায্য করে? পেশির সংকোচনে সাহায্য করে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে পেশির সংকোচনের আগে কতগুলো ঘটনা ঘটে। ব্যাপারটা মনে করো, আচ্ছা টিভি আছে না আগে, মানে আগেকার দিন টিভি থাকতো, এখন বাড়িতে টিভি আছে? আচ্ছা, দরকার নেই, মোবাইল তো আছে। আচ্ছা শোনো, আচ্ছা মোবাইল তো, এই আস্তে 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 গায়ে পড়বে। ও চলে যাবে, ঠিক চলে যাবে, চলে যাবে, ঠিক চলে যাবে। আরে বাবা চলে যাবে, ঠিক। আচ্ছা, বাইরে বাইরে, আচ্ছা কি ওর পোকা বেরোয়নি? এ আবার টানে ওর জামা ধরে। এ চলে গেল, ওই তো উড়ে চলে গেল, ওই চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। আচ্ছা, একটা জিনিস দেখ, শোনো শোনো শোনো, ফোন তো ওয়ালপেপারে কিছু নেই।
আরে বাবা চুপ থাকো, ওয়ালপেপার দেখার কিছু নেই, ভালো করে দেখো। ফোনে যদি, আচ্ছা বন্ধ হয়ে গেছে, ফোনে যদি হাত দিই স্ক্রিনে কাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, এই হচ্ছে তো, এই তো জলটা ওঠানামা করছে না, করছে তো, ঠিক গো। আচ্ছা আচ্ছা ফোনে, আচ্ছা ফোনে দেখুন ওয়ালপেপার ওঠানামা করছে তো, পোজ হচ্ছে, এই ওঠানামা কেন করছে? কারণ না 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 না, এটা বলবো না, আমরা বলবো কারণ এখানে টাচ প্যাডটা ঠিকঠাক আছে, সঠিকভাবে টাচ হচ্ছে, সঠিকভাবে টাচ হচ্ছে, হয়ে গেছে। আচ্ছা তার মানে এটা যদি উপরের দিকে তুলি, স্ক্রিনটা উপরের দিকে চলে গেল, মনে করো এই স্ক্রিনের উপরের দিকে যাওয়াটা হচ্ছে পেশির সংকোচন, মানে পেশি অটোমেটিক্যালি সংকুচিত হয় না, মানে তুমি যে দাঁত দিয়ে কামড়াচ্ছ, তাহলে মস্তিষ্ক থেকে নির্দেশ যাচ্ছে দাঁতের মাড়ির পেশিতে, তাই তো, নির্দেশ পাওয়ার পরে পেশি সংকুচিত প্রসারিত হচ্ছে, এমনি এমনি তো হচ্ছে না, তাই না? তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, পেশিতে নির্দেশটা যাওয়াকে বলা হচ্ছে উত্তেজিত করা, পেশিকে কি বলা হচ্ছে? পেশিকে উত্তেজিত করা। তাহলে পেশি উত্তেজিত করে বিভিন্ন ধাতব আয়ন, তার মধ্যে ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, কিন্তু পেশির যে স্নায়ু উদ্দীপনা পরিবহন সেটা ক্যালসিয়াম আয়ন দ্বারা হয়, সেটা ক্যালসিয়াম আয়ন দ্বারা হয়। ওকে, চলে আসি কলা কোষের জারণ বিজারণ। আচ্ছা কলা কোষ, কোষ পড়িয়েছিলাম, সুদীপ বলো তো কোষের শক্তিঘর কাকে বলে? গুড বয় ছেলে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আচ্ছা বাহ খুব ভালো হয়েছে। না না না, হ্যাঁ না নতুন হবে না এটা, হ্যাঁ করো, কি হ্যাঁ লিখলাম তো, হাইড্রোজেনটা একটু পরে বলবো, এখন মাথায় এলো না, ঠিক আছে। শোনো, কলা কোষের জারণ বিজারণে চলে আসি। আচ্ছা জারণ আর বিজারণের একটা ছোট্ট ধারণা এখন নিয়ে রাখো, পরবর্তীতে পুরো রিঅ্যাকশন তোমাদেরই সিলেবাসে আছে। জারণ, হ্যাঁ সেকেন্ড পরীক্ষায় আছে। জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? জারণ। অক্সিজেন বেরিয়ে যাওয়াকে বিজারণ। তাহলে ভাবো আমাদের শরীরে অল টাইম জারণ বিজারণ চলছে, কিভাবে বলি? মনে করো আমরা বাতাস থেকে অক্সিজেন নিলাম, আমরা যে খাবার দাবার গুলো খাই, যেমন মনে করো ভাত ডাল রুটি সবগুলোই কার্বন দিয়ে তৈরি, মানে কার্বন তো আছে ওর মধ্যে, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন জুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে জুড়লো না, তাহলে কি ঘটলো? জারণ না বিজারণ? অক্সিজেন জুড়ে গেল তো কার্বন, জারণ। এবার সেই কার্বন ডাই অক্সাইডটা আমাদের শ্বাসকার্যের মাধ্যমে বাইরে চলে গেল, তাহলে আমাদের শরীরের মধ্যে সবসময় কি ঘটছে? জারণ বিজারণ ঘটছে, হয়ে গেছে। আবার একইভাবে অক্সিজেনের সাহায্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়, মনে আছে? হয় শক্তি। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবসময় কোন বিক্রিয়া চলছে? জারণ বিজারণ চলছে। পরেরটা, অক্সিজেন পরিবহন সঞ্চয় ও ব্যবহার। আচ্ছা আমাদের রক্তের মধ্যে লাল কালারের কণিকা থাকে, তার নাম লোহিত রক্ত কণিকা। লাল কেন? হিমোগ্লোবিন থাকে। আচ্ছা হিমোগ্লোবিন কি কাজ করে? হিমোগ্লোবিন রক্ত দঞ্চন করে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনটাকে ফুসফুস থেকে বয়ে নিয়ে আসে, তাই তো, পরিবহন করে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে হিমোগ্লোবিন যখন অক্সিজেনকে পরিবহন করছে, পরিবহন করে ও নিয়ে যায় পেশিতে। কোথায় নিয়ে যায়? পেশিতে গিয়ে অক্সিজেনটাকে সঞ্চয় করে, পেশিতে গিয়ে অক্সিজেনটাকে সঞ্চয় করে। আচ্ছা পেশি কি দিয়ে তৈরি? মুরগির মাংস খেয়েছো? খাওনি? না না খাওনি, ও খেয়েছো। আচ্ছা মুরগির যে সলিড মাংস হয় সেটা কিন্তু পেশি, মাংস মানেই সেটা মাংস পেশি। হ্যাঁ যাই হোক, তাহলে পিওর যে মাংসগুলো দেখবে যে সরু সরু সুতো সুতো দিয়ে তৈরি হয় না, চিপড়ে চিপড়ে লাগে, ওই এক একটা সুতোকে বলা হয় পেশির তন্তু। কি বলা হয়? ওই পেশির তন্তুর মধ্যে গিয়ে অক্সিজেন সঞ্চয় রাখে। কে রাখে? ঘুমিও না, কে রাখে? কে সঞ্চয় করে? হিমোগ্লোবিন, আর একটা আছে মায়োগ্লোবিন। দুটো প্রোটিন আছে, যার নাম হচ্ছে, একটা হচ্ছে হিমোগ্লোবিন জানো, এটা হচ্ছে কি মায়োগ্লোবিন। ওকে আচ্ছা এবার চলে আসি পরেরটা, অতিরিক্ত জারণ বিজারণ প্রতিরোধ ও বার্ধক্য আসতে পারে, দরকার নেই। হরমোন গঠন, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা
না না, হরমোন হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ছোট ছোট গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়, হয়েছে। যেমন এটা, হ্যাঁ বলো। পিটুইটারি, মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে হরমোন গঠন, দেখো হরমোন একটা সব আমাদের আজকের দিনে সারা ভারতবর্ষে, পৃথিবীতে বললে ভুলে, শুধু সারা ভারতবর্ষে আর আমেরিকাতে, এই দুটো দেশে না একটা হরমোনের মানে মানুষদের মধ্যে একটা হরমোনের খুব প্রয়োজনীয়তা বা অভাব দেখা যায়। সেটা কি বলতো? ডায়াবেটিস হলে হয় কোন হরমোনের কারণে? পরে বলবো, বলো ডায়াবেটিস কোন হরমোনের কম ক্ষরণের জন্য হয়? ডায়াবেটিস রোগ কোন, না বাড়ির বাড়ির প্রবলেম, সবাই ওষুধ খায় ডায়াবেটিস হলে। উত্তর হচ্ছে ইনসুলিন, উত্তর হচ্ছে। তাহলে আমাদের শরীরে ছোলায় ইনসুলিন থাকে? আচ্ছা, আমাদের শরীরে একটা একটা গ্রন্থি আছে পেটের মধ্যে, যার নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয়ের মধ্যে একটা অনেক কলাকোষের একটা গঠন আছে, যাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানকার একটা বিটা কোষ, অনেক ধরনের কোষ আছে, আমাদের বিটা কোষ আছে, আলফা বিটা গামা, বিটা কোষ, মানে কোষগুলোর নাম বিটা। সেখান থেকে ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ডায়াবেটিস রোগ কোন কারণে হয়? ইনসুলিন হরমোনের অভাবে হয়ে গেছে, অভাবে। খাদ্যনালীর সঙ্গে যুক্ত গ্রন্থি অগ্নাশয়ের কোষে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করতে জিঙ্ক Zn2+ আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলেছে থাইরক্সিনে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন মানবদের কোষে কোষে O2 গ্রহণ, মানে থাইরক্সিন যদি কম তৈরি হয় কোষের মধ্যে অক্সিজেন গৃহীত হবে না। এখন যদি কোষ যদি অক্সিজেন গ্রহণ না করে, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন যাবে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন না গেলে শক্তি উৎপাদিত হবে না। হবে না, না গেলে কম না, হবেই না। জেনারেটরের তেল না বলে জেনারেটর চলবে না, কম চলবে না, চলবেই না, তাই তো। আচ্ছা, পরেরটা চলেছে রক্ত গঠন। আচ্ছা, রক্ত আমাদের শরীরের কি হলো গো? পোকা পোকা থাক। আচ্ছা, কিছু নেই কিছু নেই কিছু নেই। আচ্ছা, অর্ঘ বলো তো, আমাদের শরীরে রক্ত কোথায় তৈরি হয়? এই দুটো ভেতরে থাকে। সব বলো, তাও কমন পাবো না, কারণ তোমরা পড়োনি এটা। যাই হোক, শুনি যদি কেউ পারো। আচ্ছা, মুরগি অথবা খাসির মাংস খেয়েছো না? আমি বলছি মাংস, পাকস্থলী খাওয়ার কথা বলিনি। চুস্তা, খাসির পাকস্থলীর নাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, আচ্ছা মুরগির মাংস তো সবাই খেয়েছো না? খাওনি তুমি? ও খাওনি, কি করছি? এই কি হলো গো? আচ্ছা, তোমরা না এই কোনার চারজন, 1 2 দুটো দাঁড়াও, দিয়ে জুজি খোঁজো। এই দাদা, ও যায়নি, ও চলে গেছে। আচ্ছা, মাংস তো সবাই খেয়েছো। আচ্ছা, মিঠু বলবে, মিঠু মাংস খেয়েছো তো? দেখো কিন্তু বলতে হবে কিন্তু। মুরগির মাংসর হাড় হয়, হাড় চিবিয়েছো? হাড়ের মধ্যে কি কালারের অংশ থাকে? খয়েরি খয়েরি, লালচে লালচে। ইয়েস, ওটা ওই অংশের নাম কি বলতো? বোন ম্যারো, মানে অস্থি মজ্জা। কি বলে ওটাকে? অস্থি মজ্জা, অস্থি মজ্জা। আচ্ছা, যদি আসি, যদি 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 চুপ করবে তো, তারপরে তো বলবো। যদি তুমি অস্থিটাকে মানে পুরো দাঁত দিয়ে
মানে ভাঙতে পারো, দিয়ে ভেতর দিয়ে পুরো জিনিসপত্র বার করার জন্য জিভ দিয়ে আগে ঠেলা দেওয়ার চেষ্টা করে, দেখবো যে ভেতরটা খসখসে হয়। ওইখানে খসখসে হওয়ার ওর মধ্যে পুরো মসৃণ না, ওর ভেতরে জালক জালক থাকে, যেটাকে বলে অস্থি মজ্জা, যেটাকে অস্থি মজ্জা বলে। অস্থি মজ্জার মধ্যে রক্ত তৈরি হয়, অস্থি মজ্জার মধ্যে রক্ত তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ হাড়ের মধ্যে রক্ত তৈরি হয়, তাহলে এখন বিষয়টা হ্যাঁ অনেক জায়গা আছে বেরোনো। আচ্ছা এবার রক্ত মানে কি বলতো, রক্ত তো একটা নির্দিষ্ট জিনিস না, রক্তের মধ্যে অনেক কিছু আছে। বলতো মৌসুমী, রক্তের মধ্যে কি কি থাকে? এখন এখন দেখাবে, আমি পড়াশোনা করি, দেখো। রক্তের মধ্যে লোহা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোহা রক্তের কোন অংশ থাকে? হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে। তাহলে রক্তের হিমোগ্লোবিনটা কি এক ধরনের? হিমোগ্লোবিনটা কি জিনিস? আগে বছর পড়েছো হিমোগ্লোবিন? না, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, ভিটামিন, প্রোটিন। তাহলে কি বলেছে? ও হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে হিমোগ্লোবিন তৈরি হবে কোথায়? অস্থিমজ্জায়। আচ্ছা বিভিন্ন উপাদান যদি বলি, লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হবে। আচ্ছা এখানে বলেছে কি লোহিত রক্তকণিকার পরিণতি প্রাপ্তিতে ও লোহিত রক্তকণিকার ভেতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন, ভাঙলে নতুন হবে না, আমি আবার ঠিক করে নেবো। আচ্ছা হিমোগ্লোবিন তৈরিতে না আর একটা ধাতুর বিশেষ ভূমিকা আছে, সেটা হচ্ছে কোবাল্ট। কোবাল্ট আচ্ছা বাহ। এবার এতক্ষণ ধরে কতগুলো ধাতুর নাম জানলাম বা ধাতব আয়নের নাম জানলাম, যারা আমাদের শরীরের বিভিন্ন কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের শরীরের জন্য উপকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জিনিস তখনই উপকারী হয় যতক্ষণ সেটা পরিমাণ মতো ঠিকঠাকভাবে কাজ করে। কখনো ওটা বেশি হয়ে গেলে সমস্যা, কম হয়ে গেলেও সমস্যা। এখন বিভিন্ন মৌলের কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগও সৃষ্টি হয়, বিভিন্ন মৌলের কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। যেমন সর্বপ্রথম লেড, একটা ধাতুর নাম হচ্ছে লেড বা সীসা। লেড বা সীসা কোথায় কোথায় থাকতে পারে? সবার প্রথম হচ্ছে পেট্রোল, পেট্রোল, কীটনাশক, এরা ফালতু বকে, বেশি বকে। আচ্ছা প্রথমত পেট্রোল থাকে, পেট্রোলের মধ্যে লেড থাকতে পারে। কীটনাশক, বিভিন্ন ধরনের রং। আচ্ছা এখন তো লেড কালারও বেরিয়ে গেছে, লেড কালার মানে টিনের উপরে দেখবে ঘষে, না না রুপোলি রুপোলি হয়, বলে না সিলভার কালার, ওইটা। আচ্ছা পরেরটা চলেছে লেড পাইপ, লেড ব্যাটারি, মানে ঘড়ির যে ব্যাটারি গুলো হয় না, পেন্সিল ব্যাটারি, প্রাইমারি সেল, দেখবা যে ওর উপরে না এখন দেখো দুটো কথা লেখা থাকে, পিবি আর এইচজি, তারপরে গোল চিহ্ন দিয়ে কাটা থাকে, মানে পিবি আর এইচজি, লেড আর পারদ নেই। আজ থেকে কয়েক বছর আগে যখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে, এখন তোমরা কিশোর কিশোরী হয়ে গেছো, তখন তোমরা কচি বাচ্চা ছিলে, খুব ছোট, ললিপপ ছাড়া কিছু খেতে চাইতে না, সেই সময় যখন তোমরা চারানা দামের একটা লজেন্স খুশি, সেই সময় কথা বলছি। আচ্ছা আচ্ছা না না, চারানা দামের লজেন্সে খুশি মানে এটা না, কিছু বদমাইশি করলে বাড়ি থেকে বলতো লজেন্স খাবো, খুব চুপ থাক, তুমি চুপ থাকতে চুপ থাকতে থাকতে ভুলেই যেতে কেন চুপ আছে, পরে লজেন্স তো দিত না, দিত। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে সবার প্রথমে বাজারে যে লাইট পাওয়া, সব থেকে পুরনো যে লাইট, সেই বাল্বগুলো ছিল সেই হলুদ হলুদ আলো হতো, ওই 100-200 অল্প হয়। আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, কথা নেই, হয়ে গেছে এইটুকুনি। এরপরে বাজারে চলে এলো একটু কম পাওয়ারে চলে, ভালো আলো দেয়, সেটা এই কাঁচের টিউব লাইট। ও কাঁচ না তো, ওইটা কাঁচের টিউব লাইট। আচ্ছা ওইটা ওইটা কাঁচের টিউব লাইট, হ্যাঁ ডিএল না। আচ্ছা এই টিউব লাইট যেহেতু ভালো আলো দেয়,
এবং ওই যে কাঁচের টিউব, ওই যে ওই যে ওই যে ওই যে টিউবলাইট অন্ধ কানাই, না কানাই না কানাইয়া, কানু না, মেয়ে তো মেয়ে কদে কি নাম হতে পারে, কিচ্ছু না। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই টিউবলাইট বাজারে এলো, ভালো চললো, কিন্তু টিউবলাইটের লোকের সমস্যা, বলছে এত বড় টিউবলাইট কে লাগাবে, ছোট দরকার। আচ্ছা মেলাতে দেখবা জিলাপির প্যাচের মতো কিন্তু কাঁচের টিউবলাইট ঝোলে, টিউবলাইট না, আইসক্রিম দোকান চলে, ঠিক, ওগুলোকে বলা হয় সিএফএল, হয়েছে থাকে এই চিলিকা থেকে। তাহলে বিষয়টা সিএফএল যখন প্রথম দিকে তৈরি হয়েছিল তখন ওতে পারদ ব্যবহার করা হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পারদের বাংলা নাম কি? পারদের বাংলা নাম পারদ। আচ্ছা মৌসুমী, পারদের চিহ্ন কি বলতো, নাকি লিখে দেখাবা? দেখো কত গুরুত্বপূর্ণ কাজ করছে ও। আচ্ছা পারদের চিহ্ন বলো। না পারবে পারবে, পারদের চিহ্ন পারবা না। আচ্ছা মোহন বলো পারদের চিহ্ন কি? এইচ জি। আচ্ছা হ্যাঁ ও মোহন না, বাইরে মোহন বসে আছে, তুমি চুপ থাকো। আচ্ছা এবার বলছে যে পারদে চলে আসি, তাহলে যাও। আচ্ছা প্রথম দিকে পারদ কিসে ব্যবহার করা হতো একটু বলে দিলাম, প্রাইমারি সেলে পারদ ব্যবহার করা হতো। মানে আমি পারদ ঘটি, পারদ জ্বর মাপা, থার্মোমিটার। আচ্ছা বলছি যে তোমার, আচ্ছা পয়েন্টটা, আচ্ছা পারদে চলে আসি, শোনো পারদ ঘটিত দূষণ মানে পারদ কোথা কোথা থেকে পরিবেশে ছড়িয়ে পড়ে। তুমি কি উঠে দাঁড়াবা, তা বকছো কেন? আচ্ছা পারদ সবার মধ্যে কোথায় থাকতো একটু আগে বললাম, প্রাইমারি সেলে, ব্যাটারিতে। আচ্ছা এরপরে চলে আসছে মার্কারি ভেপার ল্যাম্প কারখানায়, মানে এক ধরনের লাইট তৈরি করা হতো যার মধ্যে পারদ এর বাষ্প ব্যবহার করা হতো। আচ্ছা পরেরটা, কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, থার্মোমিটার, আর যে থার্মাল পাওয়ার চেম্বার। থার্মাল মানে মানে হচ্ছে থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রে যে চুল্লি হতো সেখানেও পারদের বাষ্প ব্যবহার করা হতো। আচ্ছা এবার চলেছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম কি করে ছড়ালো? ক্যাডমিয়াম যে আগেকার দিনে না এখনো ব্যবহার করা হয়, ছত্রাকনাশক মানে ফাঙ্গিসাইড, ব্যাঙের ছাতাকে মেরে দেবে এমন জিনিস। পরে হচ্ছে সুপার ফসফেট সার, বাজারে এখনো পাওয়া যায়। মাটি, মানুষের খাদ্য, তামাক পাতা, চেনো তো তামাক পাতা কোথায় থাকে গো? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা একটু দাঁড়াও একটু দাঁড়াও, কি বলছো? লোম, লোম না ওটা ফিল্টার বলে, পেছন দিকে থাকে তো। তুলো, আচ্ছা আচ্ছা এ হয়েছে হয়েছে হয়েছে, ওটা বিশেষ পদার্থ দিয়ে তৈরি ফিল্টার। আচ্ছা পরেরটা চলে আসি, ক্যাডমিয়াম কোথা থেকে পাওয়া যায় প্রথমে কি বললাম, ছত্রাকনাশক, সুপার ফসফেট সার, মানুষের খাদ্যের মধ্যে আলুতে পাওয়া যায়, তামাক, খেলনা, সিগারেট, ওরে খেলনা সিগারেট না খেলনা, আচ্ছা বাচ্চাদের দেখবে আছে নরম নরম খেলনা পাওয়া যায়, বাচ্চার মুখের মধ্যে চিবিয়েও ফেলে, ওই খেলনা। আচ্ছা আরেকটা হচ্ছে মাছ, সবজি থেকে আমরা ক্যাডমিয়াম পেতে পারি। চলে আসে নিকেল, সব থেকে বেশি খাদ্য উৎস হচ্ছে নিকেলের, সেটা হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছ। আচ্ছা বনস্পতিটা সবাই জানো যেটাকে বলে ডালডা, ঢাকায় ঢাকায় বড়টা খেয়েছে বাজারে, ওই ঢাকায় রাশেও হয়, ঢাকায় বড়টার মধ্যে ঘিয়ের মধ্যে একটা অংশ মেশায় যেটাকে বলা হয় ডালডা। আচ্ছা এছাড়া সিগারেটের ধোঁয়া, গহনা মানে গয়না, হ্যাঁ গয়না দিই। আচ্ছা অ্যালুমিনিয়াম, হয়েছে হয়েছে হয়েছে।
কে গো? দিত আমি দেখেছি। শয়তান মনে হচ্ছে মুখ চেনে, চোখ দেখেই বোঝা যায় কে কে শয়তান। সব থেকে বেশি শয়তান ছেলেদের মধ্যে না মেয়েদের মধ্যে? এখানে ভালো ছেলে একটাই আছে, সেটা আমি। সবাই বাড়ির কাজ দেবো। আচ্ছা আজকে একটা খুশির খবর দেবো সবাইকে। ও সিলেবাস শেষ না হবো অন্ত খাতা দেখাচ্ছি না। খাতার চেক মোটামুটি হয়ে গেছে তোমার? না 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 না, খুশির খবর তো দিতে হবে তোমাদের। আচ্ছা মিঠু, টেক্সট বই চ্যাপ্টারের শেষ পর্যন্ত। আচ্ছা টেক্সট বইয়ের পেজ নাম্বার 72 না, আচ্ছা 72 থেকে 78। আচ্ছা আজকে সবার প্রথম প্রশ্ন যেটা থাকবে, 112 পৃষ্ঠা বলছি, 112 পৃষ্ঠার 28 কোশ্চেনটা ধাতু আর অধাতুর পার্থক্য থেকে আজকে থাকবে। 28 দেখাও। 28 নাম্বার প্রশ্ন, ধাতু অধাতুর পার্থক্য 3টে পড়বা। আচ্ছা বলে দিচ্ছি, না না বলে দিচ্ছি বলছি। আচ্ছা 6 নাম্বারটা পড়বা, 6 নাম্বার পয়েন্ট পড়বা। আচ্ছা 4 নাম্বার পয়েন্ট পড়বা। আর 3 নাম্বার পয়েন্টটা পড়বা, 2 নাম্বার পয়েন্টটা পড়বা। এই 4টের মধ্যে যে কোনো 3টে পড়বা। আচ্ছা এখানে নাই ছকের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। যেমন দেখো প্রথম পয়েন্টটা দেখো, বলেছে ধাতু ভৌত অবস্থা সাধারণ অবস্থায় কঠিন, মানে ধাতু সাধারণত কঠিনই হয়, কিন্তু ব্যতিক্রম কি? পারদ। আর অধাতু কঠিন, তরল, গ্যাসীয়। হ্যাঁ বলবো, করবা। এই ছক পুরোটাই ভালো করে পড়বা, কারণ এখানে প্রচুর শর্ট কোশ্চেন আছে। তোমাদের প্রথম পরীক্ষায় বড় কোশ্চেন কিচ্ছু আসবে না, সব 1 মার্কের শর্ট কোশ্চেন আসবে। 2 নম্বর, আমি তোমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য দিইনি। এবং এতদিন ধরে তোমাদের 3টে জিনিসই পড়ানো হচ্ছে বেশি করে। কাকে বলে, তার সঙ্গে উদাহরণ ফ্রি, বৈশিষ্ট্য, পার্থক্য, এই 3টে জিনিসই হচ্ছে, কারণ এই 3টে জিনিসই কোশ্চেন। হ্যাঁ ওই তো রিভিশন হওয়ার সময় রুটিন দিয়ে দেবো, তখন করবো। আচ্ছা এবার হচ্ছে 29 নাম্বার কোশ্চেন, দাগিয়ে রাখো, অক্সাইড কাকে বলে? আচ্ছা তোমাদের একটু আগে জারণ বিজারণের কথা বললাম না, অক্সিজেন জুড়ে যাওয়াকে জারণ বলে, কোন মৌলের সঙ্গে যে অক্সিজেন জুড়ে যায় তাকে অক্সাইড বলি। আচ্ছা এবার চলে আসি, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? ক্ষারকীয় অক্সাইড মানে হচ্ছে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, তাকে আমরা কি বলি? ক্ষারকীয় অক্সাইড। ঠিক আছে। আচ্ছা যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তুমি সামনে ঘুরে বসো, ওকে জ্বালাচ্ছ কেন? তুমি এদিকে চেয়ে বসো। ঠিক আছে চলে আসি 31 নম্বর, আম্লিক অক্সাইড। আচ্ছা দেখো ক্ষারকীয় অক্সাইড কাকে বললাম, দেখো আচ্ছা আমরা একটা খুব সাধারণ জিনিস জানি, যে ক্ষারের মধ্যে যদি অ্যাসিড মিশাই তাহলে তৈরি হবে কি? লবণ আর জল। ক্ষারের সঙ্গে অ্যাসিড মেশালে তৈরি হবে লবণ আর জল। তাহলে যখন আমরা ক্ষারকীয় অক্সাইড বলবো, ক্ষারকীয় অক্সাইড বলবো, তখন আমরা বলবো কি? যে সকল অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড বলছি না, তাহলে বলবো কি? জল কার সঙ্গে বিক্রিয়া করবে? অ্যাসিডের সঙ্গে। ক্ষার কার সঙ্গে বিক্রিয়া? অ্যাসিডের সঙ্গে। তাহলে যে সকল অক্সাইড জলীয় দ্রবণে
অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে লবণার জল তৈরি করবে, তাকে আমরা কি বলবো? ক্ষারকীয় অক্সাইড। এবার বলছে দেখো আম্লিক অক্সাইড। আম্লিক মানে অ্যাসিড, আম্লিক মানে টক বা অ্যাসিড, হয়ে গেল। তাহলে একই কথা বলবো, যে সকল অক্সাইড জলীয় দ্রবণে, এবার আম্লিক অক্সাইড বলছি না, তাহলে অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করবে? ক্ষারের সঙ্গে। তাহলে কি বলবো? যে সকল অক্সাইড জলীয় দ্রবণে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে, তাকে আমরা কি বলবো? আম্লিক অক্সাইড। ওকে, যেমন হচ্ছে CO2। বলো। হ্যাঁ দেখো দেখাও দেখো তো কি, আমরা রাসায়নিক বিক্রিয়া করব, আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করাবো। আচ্ছা তোমরা একটা অ্যাসিড বাজার থেকে কিনে টেস্ট করতে পারো। আচ্ছা অনেকে বাড়িতেও থাকতে পারে। মরবে কে? কার দোকানে গো? আমি কিনে আনবো। ও শোনো, বাড়িতে না একটা অনেকেই ভিনিগার সব রান্না করে থাকে আজকের দিনে। ও তোমাদের খাইছিলাম। ও টক টক হয় না ভিনিগার। আচ্ছা আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে ওই থামস আপের মতোই হয়, সাদা হয়, যেটাকে বলা হয় কি? সোডা। সোডা সোডা ওয়াটার। বুঝলে? ও হ্যাঁ, ওর ইগোতে লেগে গেছিল, ইগো। না না লাগেনি, এমনি বলছি। খুশি? হ্যাঁ বলো তাহলে হবে। আচ্ছা তাহলে আম্লিক অক্সাইড আর ক্ষারকীয় অক্সাইডের পার্থক্য লাগবে। আম্লিক অক্সাইড, দেখো আম্লিক মানে অ্যাসিড, ক্ষারকীয় মানে ক্ষার। তাহলে যখন আমরা আম্লিক বলবো, এই যে কি হচ্ছে ওটা? তো কিছু না তো হচ্ছে কেন? আচ্ছা তাহলে আম্লিক অ্যাসিড যখন আমরা বলবো, আম্লিকের উল্টোটা কি? ক্ষারকীয়। তাহলে আম্লিক অ্যাসিড জলীয় দ্রবণে বা আম্লিক অক্সাইড জলীয় দ্রবণে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড লবণ তৈরি করবে, আর ক্ষারকীয় অক্সাইড জলীয় দ্রবণে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি কি? ও না কিছু না। হ্যাঁ ও চিল্লাক। আম্লিক অক্সাইড না, একটা পয়েন্ট বলেছি তো, 2 নম্বর পয়েন্ট। আম্লিক অক্সাইড জলীয় দ্রবণে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড লবণ আর জল তৈরি করে। তাহলে প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হলে ওটা তৈরি কি হয়? অ্যাসিড তৈরি হয়। না না, অ্যাসিড আর ক্ষার না, আম্লিক অক্সাইড জলীয় দ্রবণে মিশলে। না না বইটা বলছি না, আমি বলছি এখানে তুমি বলে লবণ আর জল উৎপন্ন হয়, কিন্তু বইতে আছে অ্যাসিড আর ক্ষার উৎপন্ন হয়। কোথায়? এই যে আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, কোথায় লেখা আছে? না না আচ্ছা দেখো দেখো দেখো, আম্লিক অক্সাইড জলীয় দ্রবণে, আম্লিক অক্সাইড বলেছি, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। মানে তাহলে আমি জাস্ট একটু আগের স্টেপটা বলছি, যে আম্লিক অক্সাইড যদি জলে মেশায় তাহলে কি তৈরি করবে? তাহলে অ্যাসিড তৈরি করবে। আর জল ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ। যদি ক্ষারের, তারপরে এবার অ্যাসিড তৈরি হলো, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। এবার একইভাবে উল্টো জিনিস, ক্ষারকীয় অক্সাইড যদি জলের মধ্যে মেশায় তাহলে ক্ষার তৈরি করবে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট। থার্ড, আচ্ছা যদি আম্লিক অক্সাইড জলের মধ্যে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, তাহলে ওখানে নীল লিটমাস পেপার দিয়ে লাল করে দেবে, নীল লিটমাস পেপার লাল হয়ে যাবে। আর ক্ষারকীয় অক্সাইড জলে দ্রবীভূত হলে ক্ষার তৈরি করবে, সেখানে লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে। ঝামেলা শেষ। আচ্ছা এরপরে একটা 4 নম্বর উদাহরণ দিয়ে দিবা, একটা দিলেই স্যাররা খুশি। উমা এবার 32 দিয়েছি, এবার চলেছে 33। কিছু কিছু অক্সাইড আছে যারা অ্যাসিডের মতো কাজ করে, আর ক্ষারের মতো, মানে অম্লধর্মীও দেখায় ক্ষারকীয় ধর্মীও দেখায়। যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZNO, দেখো বইতে লেখা আছে। বলছে যে যে সমস্ত অক্সাইড থাকে, আচ্ছা আগের দিন কাকে লিখতে দিয়েছি জিঙ্কের সংকেত কি, বা জিঙ্ক কে লিখেছে? কামরাঙা। জিঙ্ক মানে এটা কামরাঙা ভেবে নিয়েছে, কি করে হবে? বাড়ির আশেপাশে কামরাঙা? আমলাতন্ত্র
কাকে বলে? আমলাতন্ত্র, ও মানে ইতিহাসে আছে। ও ও। আচ্ছা হয়ে গেছে, শোনো, উভধর্মী অক্সাইড, তুমি খুব ভালো, ও খুব জানি। আচ্ছা উভধর্মী অক্সাইড কাকে বলে বলবো? যে সকল অক্সাইড ক্ষারকীয় বা আম্লিক উভয় গুণই বর্তমান। দেখে দেখে বলছি কারণ নাহলে তোমাদের ভাষা মিলবে না। যে সকল অক্সাইড ক্ষারকীয় এবং আম্লিক দু ধরনের ধর্মই দেখাতে পারে তাদের আমরা কি বলবো? উভধর্মী অক্সাইড। যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড জেরিন হতে পারে, অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে, ইত্যাদি। আচ্ছা পরে চলে আসি, প্রোসোম অক্সাইড কাকে বলে? প্রোসোম অক্সাইড মানে কি? যে সকল অক্সাইড আম্লিক বা ক্ষারকীয় কোনো কোনো ধর্মই নেই। যে সকল অক্সাইডের আম্লিক বা ক্ষারকীয় কোনো ধর্ম নেই। না না না, ওটা- আরে বাবা বিশুদ্ধ জল আচ্ছা হ্যাঁ H2O ডাইহাইড্রোজেন, হ্যাঁ H2O একটা অক্সাইড বলতে পারো, ডাইহাইড্রোজেন অক্সাইড যেটা প্রোসোম। আচ্ছা এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড CO, কার্বন মনোঅক্সাইড কি হবে? একটা প্রোসোম অক্সাইড। আচ্ছা তাহলে এইটুকুনি আপাতত পড়ো। না না এর পরে অনেকগুলো কোশ্চেন কি স্কিপ করে আমরা আরো কোশ্চেনে যাব, চিন্তা করো না। না না এত ভালো আমি কোনোদিনই ছিলাম না, হতেও চাই না। আচ্ছা এবার হচ্ছে একচল্লিশ নম্বর কোশ্চেন। ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে? হ্যাঁ না না ওটা ওটা পুরোটা লেখার প্রয়োজন নেই, হয়েছে? ঠিক আছে, কাকে বলে? হ্যাঁ না না আমি টেক্সট বই দেখে দেখে লিখেছি। আচ্ছা তাহলে এখানকার কয়েকটা কাকে বলে টাইপের কোশ্চেন আছে, বাড়িতে আনন্দের সঙ্গে পড়ে নেব। এবার চলে আসি আসল জায়গায়, চলে আসো পেজ নাম্বার 120 120। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 3 4 5। শোনো এখানে কথা না অত কথা না, এখানে প্রথমত হচ্ছে তোমরা যেটা পড়বা, না না ইট সিমেন্ট বালি খো না, দেখো বাড়ি যাবো না। আচ্ছা তোমরা না অত ভয় পাওয়ার কিছু নেই, এখানে কোশ্চেনে বলে যাচ্ছে এই হচ্ছে একটা যৌগের নাম, হয়েছে? এই যৌগতে যে যে মৌলগুলো আছে, সঙ্গে ঠিক বলেছো, তো এর মধ্যে যে মৌলগুলো আছে সেগুলো ধাতু না অধাতু? সবার প্রথমে Na সোডিয়াম ধাতু না অধাতু? L অ্যালুমিনিয়াম ধাতু না অধাতু? আর অক্সিজেন বাতাস মানে গ্যাস, তাহলে অধাতু হয়ে গেল। তাহলে এখন বলো এই বাড়িতে পড়ার জন্য কেঁদে মরে যেতে হবে? আবার কি লজ্জা বলে কিছু নাই। আচ্ছা K2Cr2O7, আচ্ছা কে মানে? আচ্ছা পটাশিয়াম, সিআর মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ধাতু কিন্তু অক্সিজেন অধাতু। তার মানে হচ্ছে এখানকার যে কোশ্চেন গুলো আসবে কেমন, তোমাকে যৌগের নাম যৌগের সংকেত দিয়ে দেবে, দিয়ে বলবে যে যৌগতে অবস্থিত ধাতুগুলো এবং অধাতুগুলোকে চিহ্নিত করো। এখন এটা পারবে না কে বলো তো? যে জানেই না যে কে মানে পটাশিয়াম, সে পারবে না। কি বলো? এগুলো বইতে আছে, হ্যাঁ আমি এটা লিখে দেবো। আচ্ছা
তাহলে 3 নাম্বার কোশ্চেন কি করে পড়তে হবে বুঝতে পারলাম। আচ্ছা এবার চলে আসি, কাগজ কোথা থেকে এলো। 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এখানে দিয়েছে, এটা কিন্তু বইয়ের ছক, টেক্সট বইয়ের ছক। এখানে সংকেত দিয়েছে, সঙ্গে যৌগের নাম দিয়েছে, ধাতু এর যৌগে অবস্থিত ধাতুর নাম দিয়েছে, অধাতুর নাম দিয়েছে। যেমন মনে করো, সে তো বুঝলাম, একটু দাঁড়াও এই জিনিসটাকে একটু সরিয়ে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে, উঠবি নে উঠবি নে উঠবি নে উঠবি নে, চলে গেছে। কি গো, এগুলো কামড়ালে কেটে যায়? ও আমি তো শুনিনি কোনোদিন। ধান খেতে দেখেছিলে? ও আচ্ছা, তোমার নাম? শ্রেয়া। শ্রেয়া, 4 নাম্বার কোশ্চেনে 7 নাম্বার অপশনে কি লেখা আছে? মনে নেই, CuO লেখা আছে না? আচ্ছা CuO এই যৌগটার নাম কি? কিউপিড অক্সাইড। তাহলে বলো তো এই CuO এর মধ্যে কটা মৌল আছে? আর ও বলবে দুটো। কি কি? আচ্ছা Cu আর O দুটো ধাতু আছে, ঠিক আছে। আচ্ছা পয়েন্টটা আছে। 13 নম্বর প্রশ্ন, 13 মানে প্রশ্ন না, 13 নম্বর পয়েন্ট। লেখা আছে যে HgCl2, Hg মানে? আচ্ছা ওর কোশ্চেন তোমরা চিল্লাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, Hg মানে? Hg মানে বাংলায় তুমি পড়োনি কোনোদিন মৌলগুলোর নাম সংকেত, তাহলে এখন মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা শোনো, এখানে দুটো জিনিস সবার প্রথমে বেশি করে মুখস্থ করবা। সবার প্রথমে হচ্ছে যৌগের সংকেত আর যৌগের নাম। পরীক্ষাতে যৌগের নাম দিয়ে দেবে বা সংকেত দিয়ে দেবে, দিয়ে উল্টোটা চাইবে, নাম দিলে সংকেত চাইবে, সংকেত দিলে নাম চাইবে। হ্যাঁ দেয়, বাচ্চাদের দেয়। আচ্ছা 5 নাম্বার কোশ্চেন, কারা বড় হয়েছে? তোমাদের তোমাদের তো 8, 9, 10 এই 3টে ক্লাসের ছেলেমেয়েদের সমস্যা, এরা হয় বাচ্চা, কথাবার্তা বলে বড়দের মতো। আর কি কি তুমি কি বলতে চাও? ও 6 এ বড় হয়ে গেছো? ও আচ্ছা পা বড় করো। 5 নাম্বার কোশ্চেন, প্রিয়াংশু কথা না। হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন কি জানি মনে নেই আমার কিছু। 5 কোশ্চেন দেখাও। 5 দেখিছো? আচ্ছা 5 কোশ্চেনের যে অপশন গুলো আছে সেগুলো সাধারণত পরীক্ষায় আসবে হচ্ছে ওই, না 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 না, স্তম্ভ আকারে। এই জন্য স্তম্ভ আকারে আসবে। মানে মনে করো, হ্যাঁ মিলানো, স্টেনলেস স্টিল দেবে, তার সঙ্গে অন্য কিছু দিয়ে দেবে, এক জায়গায় ক্রোমিয়াম লোহা লেখা থাকবে, সেটার সঙ্গে ম্যাচ করাতে হবে, সেভাবে আসবে। তো এই জন্য এগুলো মানে এগুলো কোন কোন ধাতু বা কোন কোন পদার্থ আছে এর মধ্যে, সেগুলো মুখস্থ করতে হবে। আরে না গো, সবে শুরু হলো। আচ্ছা কতগুলো কোশ্চেনের পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে? পয়েন্ট যেমন বলি শোনো, দেখো যে 8 নাম্বার কোশ্চেনটা মুখস্থ করবা, এই উত্তর না, ভালো করে শুনবা। 8 নাম্বার কোশ্চেন দেখো কি লেখা আছে, দাও দাও দাও। ও না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না, তোমাদের এর পরবর্তীতে ভালো ছক করে দিয়েছে, সেটা করলেই হবে। চলে আসো পেজ নাম্বার 124। 124 পাতায় যে 25 নাম্বার কোশ্চেনে যে ছকটা লেখা আছে,
এই ছকটার মধ্যে আজকের যতটা পরিচয় মানুষের শরীরে যতটা যে মৌল কি কি কাজ করে সেটা খুব ছোট্ট করে লিখে দেওয়া আছে। হ্যাঁ বলো। এটা এমনি দিয়েছে, এরকম কখনো কোশ্চেন আসে না। এটা দেখো শোনো, 25 নাম্বার ছকের কোশ্চেন না ছোট ছোট করে আসে। যেমন আমি বলবো যে Na+ আয়ন, সোডিয়াম আয়ন আমাদের শরীরে কি ভূমিকা পালন করে? তোমাকে বলতে জলের ভারসাম্য রক্ষা করে। এখন উল্টো করে দিতে পারি, জলের ভারসাম্য রক্ষা করে মিঠু কোন আয়ন? কোন আয়ন? আমি এখানে কমেডি করছি তো, তোমরা স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে যাও, শরীরে এনার্জি দরকার হয়, এখানে একটু কাপিল শর্মা শো হয়ে যায়, না না শিক্ষা সঙ্গীত শো হয়ে যায়, হেসে হেসে বাড়ি চলে যাও, খুব ভালো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন আয়ন? সোডিয়াম আর পটাশিয়াম আয়ন। হ্যাঁ, পরের দিন এইভাবে কোশ্চেন গুলো হবে, ঠিক আছে? এই জন্য 25 নম্বর ছকটা না স্টার দিয়ে রাখো দুটো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের দিন এখান থেকে ছোট 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 কোশ্চেন বার করে করে তোমাকে দেবো। এবার চলে আসি যে লাস্ট কোশ্চেন দি একটা, 27 নাম্বার প্রশ্ন শেষ। হ্যাঁ ও 5:30 পড়েছিল আজকে, ছি 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 ছি, আমি তো ভুলেই গেছি। তবে আজকে ভালোবেসে কেউ বাড়ি যাওয়ার কথা বলেনি, বেশ ভালো। ও হ্যাঁ হ্যাঁ